শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিকেও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি এবং জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে রয়েছে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। তিনি জানিয়েছেন যে জনপ্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে খুব দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি আরও বলেছেন, নির্বাচন এবং বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। রাজধানীর ধানমন্ডিতে ল্যাব-8 হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাসটিতে ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে গত কদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরের প্রবর্তনার শোরুম সহ 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বাড্ডা এবং শাহজাদপুরে যাত্রীবাহী 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাত থেকে সকালের দিকে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার রাতে 2:43 সিসি ফুটেজে দেখা যায় যে মোটরসাইকেলে করে 2জন ব্যক্তি এসে মিরপুরের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল 2টি বিস্ফোরিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যর্থনা লেখা ফটক। একই কায়দায় সকাল 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে আসা 2জন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ভোর 5টা এবং 6টার দিকে রাজধানীর মেরুলবাড্ডায় আকাশ পরিবহন এবং গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ককটেল নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনা ছিল। এমন অভিযোগে 25 জনকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকে পুলিশ জানিয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জনমনে ভীতি তৈরি করতেই মূলত নাশকতা চালাচ্ছে। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায় সেখান থেকে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ জানিয়েছে যে নিহত ওই ব্যক্তির শীর্ষ সন্ত্রাসী মামুন। মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে 2জন ব্যক্তি। এই ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যায় যে কিলিং মিশন শেষে খুব দ্রুত পালিয়ে যায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকাতে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের পরিবারের অভিযোগ যে শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। 2023 সালের সেপ্টেম্বরে তাকে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে চলছিল দীর্ঘদিন ধরে বিরোধ। তারা দুজনেই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। তো আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। ওই সিঙ্গেল করে এক একটা করে পাচ্ছি, স্লট পাচ্ছি, এগুলোকে আমরা জোড়া লাগাবো তখন হয়তো বলতে পারবো। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন যে ধানের শীষ আপনাদের পাশেই রয়েছে। এছাড়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী সংসদ কি করবে সেটা কোন সরকার, ঐক্যমত্য কমিশন কিংবা দল ঠিক করবে না, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন যে বিএনপির নোট অফ ডিসেন্ট লজ্জার ইনভেস্টিগেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEBর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন তিনি। আগামী সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান আগামী নির্বাচনে। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টা থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল। ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? যারা বলে সংবিধানে গণভোট নেই তারা ফ্যাসিবাদী আমলকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। বিকেলে পুরানা পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনের আগে কিন্তু গণভোট ছিল। তাহলে একটা ফ্যাসিজমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন। তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকেই নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের। কেননা এই দুই দলের রাজনৈতিক দাবি দেওয়ার কারণেই মূলত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে রয়েছে, এমন দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন যে নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না। বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তারা। এনসিপি নেতা সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি আরও বলেছেন যে জুলাই সনদ নিয়ে সরকার সাপ লুডো খেলছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীতে অবস্থান রয়েছে। জানিয়েছেন, 24-এর অভ্যুত্থান কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের দেওয়ার সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। এদিকে 4টি সংসদীয় আসন বহালের ঘোষণায় আনন্দ পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। এদিকে 4টি সংসদীয় আসন বহালের ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে বাগেরহাট জেলা সদরে। সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয়েছে এই মিছিলটি। এ সময় নেতাকর্মী এবং সাধারণ মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। আনন্দ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরাও এর আগে বাগেরহাটে 4টি আসনের মধ্যে 1টি আসন কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই মূলত বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেছে। আসন বহালের দাবিতে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ এবং হরতাল পালন করেছিল বাগেরহাটবাসী।
হাইকোর্ট সহ আইন বিচার বিভাগকে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাগেরহাটের তরফ থেকে এবং বাগেরহাটের এই চার্জ সিটির তরফ থেকে, এবং অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদের এই চার্জশিট আবার যেন বহাল থাকে। দর্শক, আমরা আরো খবরাখবরে ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে কমানো হলো মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা। সরকারিতে 280 এবং বেসরকারিতে কমেছে 292টি সিট। এছাড়া এবার শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে দুটি বেসরকারি মেডিকেলে। স্বাস্থ্য বিভাগ বলছে কলেজের শিক্ষা সুবিধা এবং সক্ষমতা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হয়েছে। মেডিকেল শিক্ষায় মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে বেসরকারি মেডিকেল কলেজ 67টি এবং সরকারি মেডিকেল 37টি। প্রতি বছর ভর্তির সুযোগ পান 11,673 জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারিতে 5,380 এবং বেসরকারিতে আসন 6,293টি। কিন্তু মেডিকেল খাতের মান নিশ্চিতের বিষয়টি কখনো বিবেচনা করা হয়নি, বরং রাজনৈতিক এবং ব্যবসায়িক বিবেচনায় দেয়া হয় অনেক মেডিকেল কলেজের অনুমোদন। ইচ্ছেমতো বাড়ানো হয়েছে আসন, ফলে নানা সংকট এবং বড় ধরনের ঘাটতি নিয়েই তৈরি হচ্ছে চিকিৎসক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। অবশেষে পুনর্বিন্যাস করা হলো আসন। আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে সেখানে বেশ কয়েকজন। সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরিত হয়। দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দিয়েছে দুপক্ষ। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা অভিযোগ করেছে যে এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ এবং ইমরান নামের দুজন পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মীরকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এ নিয়ে এলাকাটিতে 7 দিনের ব্যবধানে খুন হলো দুজন। এর আগে 3 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে তুহিন দেওয়ান নামের একজন যুবক। বারবার সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। যথাযথ বিচার এবং শাস্তি চায় স্থানীয়রা। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান চলছে। আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে পরে হেরে উনতে গুলি করছে। কয়েকদিন পর পরে ঝগড়া লাগে। আমাকে বাড়িতে রাস্তা লাগে সার দেখানে কি করছে গুলি মুলি কইরা। বাচ্চা নিয়ে আমরা অনেক ডরে থাকি, ভয়ঙ্কর ভিতরেই আছি আমরা। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেই এলাকা থেকে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আমাদের যে তৎপরতা রয়েছে তাতে এর পরবর্তীতে আর এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে। বিএনপি মনোনীত ঢাকা 12 আসনের প্রার্থী সাইফুল আলম নীরবের নেতৃত্বে মানিক মে এভিনিউতে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে 31 দফা বাস্তবায়ন করার জন্য লিফলেটের বিতরণ অনুষ্ঠান, পরবর্তীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যে সাইফুল আলম নীরব নির্বাচনে বিজয়ের মাধ্যমে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধ সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন। এজন্য ধানের শীষের পক্ষে কাজ করে দলীয় প্রার্থীকে জয়ী করারও আহ্বান জানিয়েছেন তিনি। কিছু কিছু দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাচন বয়কট চেষ্টার অভিযোগ করেছেন তিনি। তাই নির্বাচন বাতিলের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও পরামর্শ দিয়েছেন ঢাকা 12 আসনের বিএনপি এই প্রার্থী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের ইসলামী ঐক্য অটুট রাখার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল জায়গায় বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন। বরগুনা 1 আসনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। বিকেলে লিফলেট বিতরণ শেষে আমতলী বাজার মোড়ে পথসভা করেছেন তিনি। এ সময় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। নজরুল ইসলাম বলেছেন যে উন্নয়ন পেতে হলে বিএনপিকে ভোট দিতে হবে। পরে উপজেলার আখড়া বাড়ি মন্দিরে এক সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনের হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দলসহ হিন্দু সম্প্রদায়ের প্রায় 5 শতাধিক মানুষ বিএনপিতে যোগ দেন। প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি এবং বিভিন্ন
জায়গায় আমি লিফলেট বিতরণ করেছি, সভা সমাবেশ করেছি। উন্নয়ন পেতে হলে বিএনপিকে ভোট দিতে হবে, এই মেসেজটা সাধারণ জনগণ থেকে শুরু করে সকলের কাছে আছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে 3 মনোনয়ন প্রত্যাশীর ঐক্যের ডাকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার এবং নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে আত্মীয়করণ বা দলীয়করণ নয়, জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিএনপি। গাজীপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয়েছে শিশু আনাসের মরদেহ। এই ঘটনায় অভিযুক্ত এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বিকেলে গাজীপুরের শ্রীপুরে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে মরদেহ। স্থানীয়রা জানিয়েছে যে শুক্রবার থেকে নিখোঁজ ছিল 4 বছরের আনাস। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় অভিযোগ করেছে তার পরিবার। তদন্তে নেমে পুলিশ বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম এবং শাহিনুরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে উদ্ধার করা হয়েছে শিশুটির মরদেহ। খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশ। দর্শক, সব খবরের সময় হলো আবার একটি বিরতির পর আমাদের সঙ্গে। সিরাজগঞ্জের বেলকুচিতে ফসল কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং পার্টনার প্রকল্প ব্রি অঙ্গ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচিতে প্রদর্শিত হয়েছে ব্রি ধান 103 জাতের ফলন এবং বৈশিষ্ট্য। বক্তারা বলেছেন যে নতুন জাত ব্রি ধান 103 কৃষকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে। এ সময় পার্টনার প্রকল্প ব্রি অঙ্গ এর প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। অ্যামাচুর রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিকেলে রাজধানীতে ঢাকা রিপোর্টার সিনেটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। মীর শাহ আলমকে সভাপতি, SM জাহাঙ্গীর আলমকে সহ সভাপতি এবং অনুপ কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক করে 2026-28 সালের জন্য কমিটি করা হয়েছে। নেতৃবৃন্দ বলেছেন এ সময় যে তাদের লক্ষ্য একটি শক্তিশালী জাতীয় রেডিও নেটওয়ার্ক গঠন করা, যা দুর্যোগকালীন খুব দ্রুত সারা দিয়ে সাধারণ মানুষ এবং প্রশাসনের মধ্যে তথ্য সরবরাহ করতে পারে। অ্যামাচার রেডিও অ্যাসোসিয়েশন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রশিক্ষণ, রেডিও ক্যাম্প এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করবে বলে জানান সংগঠনের নেতারা। বর্তমানে এই সংগঠনে 500-রও বেশি সদস্য রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ভারতের রাজধানী নয়াদিল্লি। ঐতিহাসিক লাল কেল্লার পাশে মেট্রো স্টেশন এলাকায় হঠাৎ করেই এক গাড়ি এসে থামলে ঘটে বিস্ফোরণ। আগুন লেগে যায় আশেপাশের আরও কয়েকটি গাড়িতে। ঘটনাস্থলে প্রাণ হারায় কমপক্ষে 13 জন। এটি দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। চলছে তদন্ত। স্থানীয় সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার 1 নং গেটের পাশে অবস্থিত মেট্রো স্টেশন। সেখানে একটি গাড়িতে ঘটে এই বিস্ফোরণ। ঘটনাস্থলেই মারা যায় বেশ কয়েকজন। COP30 সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের বেলেম শহরে পৌঁছেছেন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল। বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব মোকাবেলাতে একত্রিত হয়েছেন তারা। তাদের স্বাগত জানিয়েছেন আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্মেলনের প্রথম দিনেই আনুষ্ঠানিক সূচনার পর উদ্বোধনী বক্তব্য দেবেন বিশ্ব নেতারা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মনোভাব জানাবেন, পাশাপাশি উপস্থাপন করবেন জলবায়ু সংকটে দেশগুলোর জাতীয় পরিকল্পনা। তবে সম্মেলনে অংশ নিচ্ছে না সবচেয়ে বেশি কার্বন দূষণ ছড়ানো যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং রাশিয়া সহ বেশ কিছু দেশ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।